বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের ৮৭ এবং ৮৮ ধারা মোতাবেক হুলিয়া এবং ক্রোক সম্পর্কে। আ ১ম এই আলোচনা করব ৮৭ ধারা। এই ধারায় সাধারণত আদালত কর্তৃক হুলিয়া ইস্যু করা হয়। যে আসামি পলাতক থাকে বা যাকে পাওয়া যায় না, যার বিরুদ্ধে সমন ইস্যু করা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে, তারপরেও তাকে পাওয়া যায় না, সাক্ষ্য প্রদানের আগে বা পরে আদালত যদি মনে করেন তাকে উপস্থিত করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির করার নিমিত্তে ২ প্রস্থে আসামির বিরুদ্ধে হুলিয়া জারি করতে পারেন। নির্দিষ্ট সময় বলতে ১ মাসের কম সময় হবে না। এখন হুলিয়া হুলিয়া ইস্যু করার পরে যখন হুলিয়া থানায় আসে ২ কপিতে, তখন হুলিয়া কিভাবে জারি করতে হবে এটা ৮৭ ধারা ২ উপধারায় উল্লেখ করা আছে। আসামি যে স্থানে বসবাস করে সেখানে প্রকাশ্য স্থানে পাঠ করিয়া, আসামি যে স্থানে বসবাস করে সেখানে প্রকাশ্য স্থানে লটকাইয়া অথবা আদালতের ভবনে ১ কপি লটকায়া বা টাঙ্গায়া সমন জারি করা হয়, হুলিয়া জারি করা হয়। হুলিয়া জারির পদ্ধতি এটাই। এরপরে হচ্ছে হুলিয়াধীন ব্যক্তির সম্পত্তি অথবা পলাতক আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ কিভাবে দেয় এবং ক্রোক কিভাবে করা হয় এ বিষয়ে ৮৮ ধারায় বিস্তারিত বর্ণনা করা আছে। যে আসামি পলাতক থাকে তাকে পাওয়া যায় না, খুঁজিয়ে পাওয়া যায় না, আদালত ইচ্ছা করলে উক্ত আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিতে পারে। উক্ত সম্পত্তি যদি জেলার ভিতরে হয় তাহলে যে পদ্ধতিতে আসামি সম্পত্তি ক্রোক করা হয় জেলার বাইরে হলে ওই জেলার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উক্ত ব্যক্তির সম্পত্তি ক্রোক করা যাইতে পারে। এখন সম্পত্তি যদি অস্থাবর হয় তাহলে কিভাবে ক্রোক করা যাবে? অস্থাবর হলে আটক করিয়া, উক্ত সম্পত্তি আটক করিয়া বা উক্ত সম্পত্তির উপর রিসিভার নিয়োগ করিয়া আদালতের আদেশে উক্ত সম্পত্তির হস্তান্তর নিষিদ্ধ করিয়া অথবা আদালত যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। উক্ত সম্পত্তি যদি স্থাবর হয় তাহলে কিভাবে উক্ত সম্পত্তি ক্রোক করা যাবে? স্থাবর হলে আটক করিয়া সম্পত্তি রিসিভার নিয়োগ করিয়া দখল লইয়া সম্পত্তির রিসিভার নিয়োগ করিয়া এবং উক্ত সম্পত্তির খাজনা প্রদান হইতে বিরত রাখিয়া অথবা আদালত যে ইচ্ছা পোষণ করেন সেভাবে উক্ত সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারেন। এখন উক্ত সম্পত্তিতে যার সম্পত্তি ক্রোক করা হয়েছে সেই ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি উক্ত সম্পত্তি দাবি করে থাকে যে তার ওই সম্পত্তিতে অংশ আছে, তাহলে আদালতে ৬ মাসের মধ্যে লিখিত আবেদন দিতে হবে। এই লিখিত আবেদন আদালত তদন্ত করাবেন এবং অনুসন্ধান শেষে ইচ্ছা করলে বাতিলও করতে পারেন, আংশিক ফেরত দিতে পারেন, যেকোনো আদেশ দিতে পারেন। এখন যে সম্পত্তি ক্রয় করা হয়েছে, উক্ত সম্পত্তি যদি পচনশীল হয়, ক্ষয়শীল হয়, পশু, পাখি বা অন্য কিছু হয়, তাহলে আদালত উপযুক্ত মনে করিলে উক্ত সম্পত্তি নিলামের আদেশ দিতে পারেন। নিলামকৃত অর্থ সরকারি কোষাগারে জমা রাখার আদেশ দিতে পারেন। এখন যে সম্পত্তি ক্রয় করা হয়েছে, ওই সম্পত্তি আদালত যদি মনে করেন অ্যা বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা রাখতে পারেন।
এখন যে সম্পত্তি ক্রোক করা হয়েছে, এটা হচ্ছে ৮৯ ধারা সিআরপিসি। যে সম্পত্তি ক্রোক করা হয়েছে ওই সম্পত্তি অ্যা অ্যা ক্রোককৃত ব্যক্তি যদি ২ বছরের মধ্যে এসে দাবি করেন কোর্টে, আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে উক্ত সম্পত্তি দাবি করেন, সেক্ষেত্রে উক্ত দাবির পক্ষে যুক্তিসঙ্গত কারণ যদি থাকে, যেমন সেই ব্যক্তি হুলিয়ার নোটিশ পায়নি, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে বা সে পলাতক ছিল মর্মে অ্যা সে মামলা সম্পর্কে জানে না বা সে দূরে ছিল। এই সংক্রান্তে যদি সে আদালতের কাছে বিশ্বাসযোগ্য কোনো কারণ উপস্থাপন করতে পারেন, তাহলে আদালত উপযুক্ত মনে করলে সম্পত্তি প্রকৃত ব্যক্তিকে ফেরত দেওয়ার আদেশ দিতে পারেন। এক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবী হেতুবাদের মধ্যে যে আবেদনগুলো করেন, এই হেতুবাদের মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করতে হয়। এখন সম্পত্তি কিভাবে ক্রোক করা হয়? পুলিশ অফিসারের নিকট ক্রোকি পরোয়ানা গেলে অফিসার ইনচার্জ একজন পিএসআই বা এসআই এর নিকট উক্ত পরোয়ানা হাওলা করে। তিনি আসামির বাড়িতে উপস্থিত হয়ে ক্রোকি পরোয়ানায় উল্লেখিত নির্দেশনা অনুযায়ী স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক করবেন। ক্রোক করে উক্ত সম্পত্তি থানায় নিয়ে আসবেন। থানায় নিয়ে এসে উক্ত সম্পত্তির রেজিস্ট্রারের নির্দিষ্ট কলমে ওই বিষয়টি তুলতে হবে। রেজিস্টারে পিআরএসএল মানে পিআরএসএল নাম্বার যেটাকে বলি আমরা, পিআরএসএল নাম্বার ফেলতে হবে এবং ওই সম্পত্তি মালখানায় রেখে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। পুলিশ অফিসারের কার্যক্রম এটুকুই। যাই হোক, আজকে আমরা ক্রোকের বিষয়ে, হুলিয়া এবং ক্রোকের বিষয়ে আলোচনা করলাম। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে অনেক সময় এমসিকিউ এবং বোর্ড প্রশ্ন হয়ে থাকে। আপনারা যারা এএসআই পরীক্ষার্থী আছেন বা সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর পরীক্ষার্থী আছেন, এই ২টা ধারা ৩টা ধারা আছে ৮৭, ৮৮, ৮৯ ধারা। এই ৩টা ধারা ভালোভাবে পড়ে নিবেন। এই ৩টা ধারা থেকে আপনি গাইড থেকে না পড়ে মূল আইন যে আছে, মূল আইন থেকে এই ৩টা ধারা পড়বেন। এই ৩টা ধারা যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন, এই ৩টা ধারা থেকে অনেকভাবে প্রশ্ন হতে পারে, অনেকভাবে এমসিকিউ প্রশ্ন হতে পারে। সম্পত্তি প্রত্যাবর্তন কোন ধারায় করা যায়? যদি এই ধরনের প্রশ্ন আসে, তখন আপনি ৮৯ ধারাটা দিবেন। তাহলে আজকে এ পর্যন্তই। যারা পরীক্ষার্থী আছেন, পদোন্নতি পরীক্ষার্থী আছেন, আশা করি আমার ভিডিওগুলো তারা দেখবেন এবং উপকৃত হবেন। আ আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে আইন ও সেবা। আইন ও সেবায় গিয়ে আপনারা সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলে সব ভিডিও ধারাবাহিকভাবে পাবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।